হৃদমায়ের প্রেমগাথা পর্ব সংখ্যা ২৯। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সঙ্গে আমি আছি মাহি। কলেজে ঢুকতে ঢুকতে মায়ের ৯টা বেজে গেল। আসিফ হৃদের গাড়ি করে মায়াকে এইটুকু পথ দিয়ে গেল। এতক্ষণে কলেজে বেশ ভালোই আনাগোনা হয়েছে স্টুডেন্টে। জুই এখনো কলেজে আসেনি, হয়তো একটু পর আসবে। তবে শ্রেয়াকে দেখা গেল কলেজ চত্বরে। অবাক চোখে মায়ের দিকে তাকিয়েছিল সে। হয়তো বোঝার চেষ্টা করছিল মায়া হৃদের গাড়িতে কিভাবে আসলো। মায়া প্রথমে বুঝলো না শ্রেয়ার দৃষ্টির কারণ, কিন্তু তারপরে ঠিকই বুঝলো যখন শ্রেয়া মায়াকে এই নিয়ে প্রশ্ন করলো সে কিভাবে হৃদের গাড়িতে আসলো। মায়া খুব স্বাভাবিক নয় জানালো সে হৃদের সাথে দেখা করতে গিয়েছিল, সেজন্য হৃদের গাড়িতে করে আসা। তবে মায়া বিস্তারিত ভেঙে না বললে শ্রেয়াও বিস্তারিত জানার আগ্রহ দেখালো না। বরং শ্রেয়া যেটা জানার আগ্রহ দেখালো সেটা হলো, তোর হৃদ ভাইকে কেমন লাগে মায়া? দুই বান্ধবী কলেজ ভবনের দ্বিতলায় করিডোরে দাঁড়িয়ে। পরীক্ষা 10টায়, জলদি আসায় তাই আপাতত ক্লাসের সামনে দাঁড়িয়ে। শ্রেয়ার কথায় মায়া করিডোরের রেলিংয়ের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে শ্রেয়ার দিকে কপাল কুঁচকে তাকালো। লহাময় গলার শ্রেয়ার প্রশ্নটা শুধরিয়ে জানতে চাইল, কেমন লাগে মানে কি বোঝাতে চাইছিস? ঠিকঠাক প্রশ্ন কর, তারপর না হয় উত্তরটা আশা করিস। মায়ার কথায় কিঞ্চিত বিরক্ত হলো শ্রেয়া। তারপরও মায়ার বুঝাতে চেয়ে বলল, ঠিকঠাক প্রশ্নই তো করলাম, ছেলে হিসাবে হৃদ ভাইকে তোর কেমন লাগে? শ্রেয়ার প্রশ্নে মায়ার কুঞ্চিত কপালের ভাঁজ শীতল হয়। বেশ অবজ্ঞা করেই বলল, কেমন আবার লাগবে, ৮-১০টা ঠিকঠাক মানুষের মতন লাগে। তবে ওনার রাগ অহংকার সাথে সাথে লোকটাই খুব বেশি সুন্দর। এত সুন্দর মানুষের বউগুলোর কপাল খারাপ হয় বুঝলি। সুন্দর মানুষগুলা বউকে ভালোবাসতে চায় না, কারণ তাদের নিজের রূপের অহংকারই শেষ হয় না। সেখানে বউদের রূপ তো ডাল ভাত বুঝলি। এই সুন্দর পুরুষগুলার বাহিরে নজর বেশি থাকে। বিয়ের পর পরকীয়া সম্পর্ক কিন্তু এদের দিয়েই হয়। যদি সবটা আমার ব্যক্তিগত মতামত, তবে এই কারণে আমার সুন্দর পুরুষে অ্যালার্জি, সহ্য হয় না। আমি তো নিজের জন্য পারফেক্ট কালো পুরুষে নির্বাচন করব, যে আমার রূপে প্রশংসা করতে করতে পঞ্চমুখ থাকবে, সারা জীবন আমার আঁচল ধরে ঘুরবে আর বলবে, বউ আমাকে একটু ভালোবাসো তো। দেখো তোমার ভালোবাসায় আমি কাঙাল হয়ে যাচ্ছি দিন দিন। ভালোবাসায় এত কৃপণতা করলে চলে বলো? তারপর যেদিন আমি একটু রাগটাগ দেখাবো সেদিন সে এসে বললো, বউ ধরো তো, এই পানি পড়াটা খাও, পীর বাবা থেকে এনেছি তোমার জন্য। এই পানি পড়াটা খেলেই তুমি আর রাগটাগ করবে না, বরং আমাকে বেশি বেশি ভালোবাসবে। এটা ভালোবাসাবাসির পানি পড়া, তুমি বরং খাও খাও। মায়ের ব্যক্তিগত মতামত তার স্বামীকে নিয়ে অদ্ভুত সব কথাবার্তায় হতভম্ব হয়ে শ্রেয়া বলে, ভালোবাসার জন্য বুঝি কেউ পানি পড়া খাওয়ায়? এটাও সম্ভব বুঝি? মায়া দৃঢ় গলায় উত্তর আসলো তখন, অবশ্যই সম্ভব। সোলমেট বুঝিস, বিবাহিত জীবনে যারা সোলমেট পায় তাদের দেখবি এমন ছোট বড় সব পাগলামোই করে বেড়ায় পার্টনারদের জন্য। তাই আমিও আল্লাহর কাছে নিজের জন্য একটা সোলমেট চাই, সে যেমনই হোক, কিন্তু আমার সোলমেট হোক। আমার বিশ্বাস আমি পাবো। আর সেজন্য সোলমেট হিসেবে নিজের জন্য একটা কালো ছেলেকে চাই, নয়তো দেখা যাবে হৃদ খানের মতন সুন্দর কোনো পুরুষ যদি স্বামী হিসেবে কপালে জুটে, তখন জামাই আমার পিছনে নয়, বরং আমি জামাইয়ের পিছনে পিছনে পীর বাবার পানি পড়া নিয়ে ঘুরতে হবে, তার ভালোবাসা বাড়ানোর আশায়, বুঝলি। মায়ের চিন্তা ভাবনার ধরন সবসময় সবার থেকে অদ্ভুত হয়। যেখানে সবাই নিজের জন্য পারফেক্ট হৃদ খানের মতন জামাই চায়, সেখানে মায়া এমনভাবে হৃদকে অবজ্ঞা করছে যেন হৃদ সুন্দর হয়ে পাপ করে ফেলেছে। মায়ের মতে হৃদের মতন তুচ্ছ জিনিস আর কিছুই হতে পারে না। সে আগ্রহ নিয়ে জানতে চাইল, আচ্ছা ধর, যদি তোর নিখোঁজ জামাই কোনোভাবে হৃদ ভাইয়ের মতন সুন্দর কোনো পুরুষ হয়, তাহলে কি করবি? শ্রেয়ার কথায় মায়া আবারও দৃঢ়তা দেখিয়ে বলল, হবে না, আমার জামাই হৃদ খানের মতন এত সুন্দর হবে না। লোকটাকে আমি সেদিন রাতের আঁধারে যদিও এত দেখিনি, তবে আমি ওয়ারেন্টি সহ দিয়ে বলতে পারি সে এত সুন্দর হবে না। আমার জামাই লম্বা সম্বা বলিষ্ঠবান কালো কোনো পুরুষ মানুষ হবে দেখিস, একদম আমার মন মতো। মায়ের কথায় খানিকটা অসন্তুষ্টি গলা ঝাড়ল শ্রেয়া। বিরক্তি নিয়ে বলল,
না দেখে এমন গ্যারেন্টি ওয়ারেন্টি দিচ্ছিস কিভাবে তুই? যদি সত্যি সত্যি সে হৃদের মতন সুন্দর কোনো পুরুষ হয় তাহলে কি করবি? জামাই সুন্দর বলে ছেড়ে দিবি? হ্যাঁ। এবার মায়ার গলার দৃঢ়তা নুয়ে আসলো, কণ্ঠে খাদে এনে বলল, এমন ছোটোখাটো বিষয়ে জামাই ছাড়ালে হবে বল? শত হলেও বউ হই আমি তার। দায়িত্ব নিয়ে বেশি বেশি পীর বাবা পড়া পানি খাওয়াবো আমি, এই আর কি। স্বামীর প্রসঙ্গ আসতে মায়া কেমন গলে গিয়ে পল্টি নিল কথায় কথায়। মায়ের কথা একটা অন্ধ লোকও বলে দিতে পারবে মায়া ওর স্বামীকে কতটা চায়। আচ্ছা, যদি কখনো এমন হয় যে মায়ের ভালোবাসার স্বামী মায়েরই কোনো অপছন্দের মানুষ বেরোলো, তখন কি একই ভালোবাসা থাকবে মায়া, যেমনটা এখন দেখাচ্ছে স্বামীর জন্য? শ্রেয়ার মনে বেশ কৌতূহল জাগলো। আচ্ছা মায়া, তো হৃদ ভাইকে অপছন্দ করে, তাহলে শ্রেয়া কি হৃদ ভাইকে নিয়ে একটা উদাহরণ দিবে মায়াকে? মায়া কি উত্তর দেয় অন্তত জানতে পারবে শ্রেয়া। আচ্ছা মায়া, এমনই ধর, জাস্ট কথার কথা জিজ্ঞেস করছি, হ্যাঁ, যদি এমন হয় তোর নিখোঁজ স্বামী কোনোভাবে তোর অপছন্দের হৃদ খান বের হলো, তাহলে তুই কি করবি এটা জানার পর? মায়া ভাবলো না এক মিনিট, চট করে উত্তর দিয়ে বলল, প্রথমত সে হবে না, নো চান্স। তারপরও যদি মনে করতে বলিস তাহলে যেটা স্বাভাবিক সেটাই করব, বিচ্ছেদ, মানে তালাক। হ্যাঁ, তুই যে এতক্ষণ এত ভালোবাসিস সেটা এখন এত ভালোবাসিস সেটা ভুলে যাব। যদি ভাই ছাড়তে না চায় ছাড়িয়ে নিব, তারপর ভাইয়ের সাথে থাকবি না? না। মায়ের দৃঢ় গলার কথায় শ্রেয়া বুঝতে পারে মায়ের আসলে হৃদকে পছন্দ না, কোনোভাবেই না। এজন্য অযৌক্তিকভাবে হৃদ ভাইয়ের উদাহরণটা দেওয়াটা হয়তো শ্রেয়ার ঠিক হয়নি। শ্রেয়া বলল, তোরা তো অপছন্দ কেন হৃদ ভাইকে? তাকে অপছন্দ করার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো, হৃদ খান কখনো আমার ব্যক্তিগত ওই মানুষটা হিসেবে আমার কল্পনাতে আসেনি। শ্রেয়া বেশ হেসেই উড়িয়ে দেওয়ার মতন করে মায়ের পাশ ঘেঁষে করিডোরে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল, তোর হৃদ ভাইকে পছন্দ না? অথচ আমি তার কাজই নই। আমার চোখের দেখা কত মেয়ে যে হৃদ ভাইয়ের জন্য মুখিয়ে থাকে। আমি স্কুলে গেলে সিনিয়র আপুরা পর্যন্ত হৃদ ভাইকে চিঠি দিত আমাকে। আমি কখনোই চিঠিগুলো হৃদ ভাইকে দিতাম না, থাপ্পড় খাওয়ার ভয়। রাস্তায় ডাস্টবিনে ফেলে দিতাম, আর আপুদের গিয়ে বলতাম হৃদ ভাই ছিঁড়ে ফেলে দিয়েছে। তাছাড়া তুই এখন হৃদ ভাইদের নতুন আত্মীয় হয়েছিস, একটু আশেপাশে চোখ ঘুরালেই অবশ্যই দেখবি কত মেয়ে ভাইকে চায়। এমনকি আমার কাজিন হৃদ ভাইয়ের খালাতো বোন শশী আপুর কেস তো তুই এখনো দেখিসনি। বাপ রে, দেখলে তুই অবশ্যই শকড হবি। আমি এখন বলবো না, তুই অবশ্যই নিজের চোখেই দেখতে পাবি দ্রুত। তাছাড়া আমি যতটুকু জানি হৃদ ভাই আর শশী আপুর মধ্যে নাকি প্রেম টেম সম্পর্ক আছে। পারিবারিকভাবে বিয়েও ঠিক, হয়তো সামনে হয়েও যাবে। অথচ তুই বলছিস তোর হৃদ ভাইকে পছন্দ না। তোর জায়গায় আমি হলে তো এমন সুন্দর বিয়ের উপর ক্রাশ খেয়ে তার প্রেমে উষ্টা খেয়ে পড়তাম সেই কখন। কিন্তু তুই তো ইন্টারেস্টই দেখাচ্ছিস না। হৃদের প্রেম ভালোবাসা সম্পর্কে কথা শুনে মায়ার তেমন ভাবান্তর হলো না, বিষয়টা পাত্তাই দিল না। যেহেতু হৃদকে ওর পছন্দ না, তাই হৃদের প্রেম বা বিয়ে নিয়ে ওর মাথা ব্যথা নেই। মায়া হৃদের প্রেমের সম্পর্কটা স্বাভাবিকভাবে ধরে নিয়ে বলল, বিষয়টা আসলে ইন্টারেস্টেড নয়, বিষয়টা ভালোবাসা। হৃদ খান আমার জীবনে আসার আগে থেকেই আমি বিবাহিত ছিলাম এবং ততদিনে নিখোঁজ স্বামীকে মন দিয়েও বসে আছি। সেজন্য আমার কখনোই প্রেম চোখে হৃদ খানকে বা অন্য কোনো ছেলেকে দেখা হয়নি। 8-10টা সাধারণ মানুষের মতোই হৃদ খানকে দেখে এসেছি। যদি আমি বিবাহিত না হতাম তখন হয়তো সুন্দর বিয়া হিসেবে হৃদ খানের রূপে গলে পানি পানি হতাম। কিন্তু আফসোস, আমি অলরেডি একজনের প্রেমে গলে বসে আছি, সেখানে অন্য কেউ ঢোকানোর চান্স বেবি। মায়ের পরীক্ষা শুরু হয় 10টায়। স্বাভাবিক নয় জুয়ের হাতে বকাঝকা শুনতে হয়েছিল মায়াকে। কিন্তু শ্রেয়ার সাথে মায়া সকালে বের হয়েছিল এমনটা শ্রেয়া বলায় এই যাত্রায় বেঁচে যায় মায়া, নয়তো আজ জুই মায়ের নামে বিচার তুলত আরিফের কানে। দিন দিন মায়া কেমন বেপরোয়া আচরণ করছে স্বামী খোঁজে, যেটা মায়ার জন্য মোটেও ঠিক নয়। এই তো এখনো মায়া এক অপ্রত্যাশিত কাজ করে বসলো। পরীক্ষা চলাকালীন কি মনে হওয়াতে তাড়াহুড়ো মায়া খাতা জমা দিয়ে বের হয়ে গেল সবার আগে। অথচ পরীক্ষা তখনও ঘন্টাখানিকটার সময় বাকি আছে। ক্লাসের সবাই পরীক্ষা দিচ্ছে আর মায়া তাড়াহুড়ো করে স্যারকে খাতা জমা দিয়ে ফাইল দিয়ে বের হয়ে গেল অসুস্থতার দোহাই দিয়ে। অথচ জুই জানালা দিয়ে
ঠিক দেখছে। মায়া দৌড়ে কলেজের গেট দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছে। জুয়ের আগে রাতে দাঁত পিষল। কাল কোচিং থেকে আর আজ পরীক্ষা হল থেকে মায়া বেরিয়ে গেল অসুস্থতা বাহানা দিয়ে। নিশ্চয়ই মায়া কোথাও কিছু ঝামেলা পাকাচ্ছে, নয়তো এমন অদ্ভুত আচরণ কেন করবে? জুয়ের সন্দেহ বাড়ে। পরীক্ষা শেষ করেই যে জুই মায়াকে ধরে বেঁধে সব কিছুর প্রশ্ন করবে, জানতে চাইবে মায়া কেন দুদিন ধরে এমন অদ্ভুত আচরণ করছে, কেন পরীক্ষাগুলো খারাপ করছে ইচ্ছাকৃতভাবে। মায়া হন্তদন্ত হয়ে রিক্সা চড়ে বসলো হৃদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। মায়া অস্থির ন্যায় ছটফট করছে রিক্সায় বসে। মায়া এত বড় কুৎসিত কাজটা কিভাবে করলো? নিজের স্বার্থের জন্য স্বামীকে খুঁজতে গিয়ে তারই একটা কিডনি বিক্রি করার অনুমতি দিয়ে আসলো হৃদ খানকে। এটা অন্যায় থেকেও জঘন্য পাপ হয়েছে মায়া। কাউকে ভালোবাসলে তার ক্ষতি করা যায় না, শুধু ভালো রাখার দোয়া করা যায়। মায়া তোর স্বামীকে ভীষণ ভালোবাসে, তাহলে লোকটার এত বড় ক্ষতি কিভাবে করলো মায়া? ওর বুক কাঁপলো না? মায়া কি আদৌ ওর স্বামীকে ভালোবেসেছে? যদি ভালোবাসতো তাহলে এমনটা মায়া কখনো করতে পারত না ওর স্বামীর অগোচরে। তীব্র অপরাধবোধে মায়া রিক্সার মধ্যেই বসে ঝরঝর করে কেঁদে উঠল। যে লোকটাকে ও এখনো দেখেনি পর্যন্ত, সেই লোকটাকে কত বড় বিপদে ফেলে দিল মায়া। সোজা কিডনি বিক্রি করে দিল তার অগোচরে। মায়া কি আদৌ ভালো বউ? ওর মতন জঘন্য বউ কেউ হতে পারে না এই দুনিয়া। মায়ের সর্বোচ্চ নিকৃষ্ট বউ হলো ওর স্বামী। মায়ের হঠাৎ কান্নায় রিক্সা চালক চমকে পিছনে তাকালো। গাড়ি গতি কমিয়ে মায়াকে তিনি কিছু জিজ্ঞেস করতে চাইলে মায়ের চোখ মুছতে মুছতে রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলল, চাচা একটু দ্রুত চালাবেন গাড়িটা। রিক্সা চালক আর প্রশ্ন করলো না মায়াকে, বরং তিনি মায়ের কথায় স্বাভাবিক ন্যায় থেকে দ্রুত গাড়িটা টানলো মায়ের দেওয়া ঠিকানা। মায়ের রাস্তা পথের দিকে তাকালো, হৃদকে আশেপাশে দেখা যায় কিনা তা দেখতে। মায়াকে আজ সকালে হাসিব কলেজ ড্রপ করার সময় বলেছিল ওরা আজ ঢাকা ব্যাক করবে। এবার ফিরতে মাস দুয়েক সময় নেবে। হৃদ দেশের বাইরে যাওয়ার কথা। এমনও তো অবস্থায় যদি মায়া এখন হৃদের কাছে পৌঁছানোর আগে হৃদ চট্টগ্রাম ছেড়ে চলে যায়, তাহলে মায়ার আর নিষেধ করা হবে না যে ওর স্বামীর কিডনি দিয়ে কোনো ডিল করতে চায় না ও। মায়াকে যেন হৃদ সকালের উকিলের দেওয়া ডিলের কাগজগুলো ফেরত দেয়, এটাও বলবে। মায়া এখন আর ওর স্বামীকে খুঁজবে না। যেদিন মায়া 2 লাখ টাকা জোগাড় করতে পারবে সেদিন খুঁজবে, নয়তো থাক। মায়া এবার নিজেই খুঁজে নেবে ওর স্বামীকে। তারপরও হৃদের সাথে স্বামীর কিডনি নিয়ে কোনো রূপ ডিল করবে না মানে নাই। এই যাত্রায় মায়ের ভাগ্য ভালো হওয়ায় রিক্সা থেকে নেমেই হৃদের বিল্ডিংয়ের নিচে আসিফকে দেখলো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো অল্পক্ষণে চলে যাবে। আসিফের সঙ্গে ড্রাইভার সহ আরও 10-12টার মতন ছেলে পেলে দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া। মায়া সেদিকে এগিয়ে যেতে রাহাত সালাম দিল। আসিফ মায়াকে এই অসময়ে দেখেও কিছু বলল না, বরং মায়া কিছু বলার আগে আসিফ স্বাভাবিক ন্যায় জানালো হৃদ নিজের উপরে আছে এবং রেডি হচ্ছে। মায়া সিঁড়ি ভেঙে দ্রুত উপরে উঠলো। দরজার নক করতে দেখলো ভিতর থেকে দরজাটা খোলা। হয়তো হৃদ বেরিয়ে যাবে বলে লাগায়নি। মায়া চাপানো দরজা ঠেলে ভিতরে ঢুকতে দেখলো হৃদ সোফায় বসে সুইচ পড়ছে। কারো উপস্থিতি টের পেতে হৃদ বেখেয়ালিভাবে চোখ তুললেই দৃষ্টি মিলল মায়ের সাথে। মায়াকে এই অসময় দেখে খানিকটা কপাল কুঁচকাল। তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তড়াক করে তাকালো দেয়াল ঘড়ির দিকে। এক পলক সময়টাও দেখে নিল, মাত্র দুপুর 12টা 5 মিনিট। তার মানে মায়ের পরীক্ষা এখনো শেষ হয়নি। রানী তাহলে এই মেয়ে এই অসময়ে পরীক্ষা রেখে হৃদের বাসায় কি করছে? হৃদ পুনরায় নিজের সুচ পড়ায় স্থির হল। কি চাই? আমি সকালে আমাদের মধ্যেকার ডিলের কাগজপত্রগুলো ফেরত চাই ভাইয়া। আমার স্বামীর ক্ষতি করে কোনো কিছু করব না আপনি আমাকে সকালের কাগজগুলো ফেরত দিন প্লিজ। আপাতত কোনো চুক্তিতে যেতে চাই না আমি। যেদিন আপনার চাওয়ার টাকা জোগাড় করতে পারবো সেদিন ওই লোকটাকে খুঁজবো, নয়তো না। তারপরও আমি আমার স্বামীর কিডনি দিয়ে কোনো রকম চুক্তিতে জড়াবো না। মায়া হৃদের দিকে এগিয়ে আস্তে আস্তে দৃঢ়তা দেখিয়ে কথাগুলো বলল। হৃদ সুস পড়তে পড়তে মায়ের কথাগুলো যথাযথ অর্থ বুঝতে চায়। ডিলের নাম করে হৃদ যে সকালে মায়ের থেকে কায়দা করে কাগজগুলোতে সাইন নিয়েছিল, তার সবগুলোই তো ছিল তাদের বিয়ের রেজিস্ট্রি পেপার আর কিছু বিয়ের সত্যায়িত প্রমাণপত্র। কোনো কিছুই তো চুক্তিপত্র ছিল না। এখন এই বোকা মেয়েকে কে বুঝাবে সেই কথা? এই নারী বুঝবে? হৃদ কি এখন নিজের কিডনি বিক্রি করবে নাকি আজও? হৃদ মায়ের কথায় তেমন পাত্তা দিল না। শুনতে না পাওয়ার মতো করে
শুজ পরে উঠে দাঁড়ালো, মায়াকে আদেশ করে বলল, ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসো। হৃদের হুটহাট আদেশে মায়া বিরক্তির সাথে সাথে উপচে পড়া রাগও হলো। মায়ার সিরিয়াস মুভমেন্টে হৃদের হেয়ালি আদেশ ওর গা জ্বলে উঠল রাগে। তারপরও সেটা চেপে গেল, প্রকাশ করল না, কারণ এই মুহূর্তে মায়া হৃদের কাছে ডিলের কাগজগুলো নিতে হলে অবশ্যই মায়ার হৃদের আদেশগুলো জানতে হবে। মায়া তাড়াহুড়ো হৃদের দিকে না এগিয়ে উল্টো হাঁটলো কিচেনের দিকে। মায়াকে কিচেনের দিকে যেতে দেখে হৃদ পকেটে হাত গুজালো। ছোটখাটো একটা নীল ডায়মন্ডের বক্স বের হয়ে আসলো তাতে। সকালে দুজনের বিয়ে হয়েছে, অথচ হৃদের এখনো মায়াকে তেমন কিছুই দেয়া হয়। কাবিননামার মূল্য যদিও উসুল করে বিয়েটা করেছিল হৃদ, কিন্তু এত কিছু আপাতত বউকে বলা যাবে না। দেখা যাক এই লুকোচুরি খেলাটা আর কতদিন এইভাবে চলে। এই হাইড অ্যান্ড সিক খেলার শুরু তার বউ করেছিল, এবার শেষটাও তার বউকেই করতে হবে। হৃদ এই ব্যাপারে কোনো সাহায্য করবে না বউকে। যেভাবে হারিয়ে গিয়েছিল হৃদকে না বলে, ঠিক সেভাবে বউটাকে খুঁজে বের করতে হবে। ততদিন হৃদ শুধু তৃতীয় পক্ষের ভূমিকা পালন করবে এই বিষয়ে। হৃদ হাতের বক্সটার দিকে এক পলক তাকালো। বউকে দেখার জন্য আপাতত দুটো জিনিস আছে হৃদের কাছে। তার মধ্যে একটা হলো তার হাতের এই বক্সটা, কিন্তু সেটা এই মুহূর্তে দিতে গেলে তার বউ বেশ উল্টাপাল্টা প্রশ্ন করবে তাকে, যার উত্তর এই মুহূর্তে হৃদের কাছে নেই। হাতের মুঠোয় বক্সটা চেপে হৃদ সামনে তাকায়। মায়াকে দেখলো হৃদের জন্য পানি নিয়ে এগিয়ে আসছে। দুজন মুখোমুখি হতেই মায়া হৃদের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে আওড়ালো, নিন খাও, নিন খাও। হৃদের আদেশ মায়া চমকে উঠে অবুঝ গলা শুধালো, আমি কেন? এটা তো আপনার, আপনি খান, নিন কুইক। মায়া একটু আমতা আমতা করলো, তারপর হৃদের আদেশ অনুযায়ী তরতর করে সবটা গ্লাসের পানি এক চুমুকে শেষ করে হাতে নিল গ্লাসটা। ঠান্ডা পানিটা গলা দিয়ে নামার সময় মায়ের মনে হয়েছিল এই মুহূর্তে এই পানিটুকু সত্যিই মায়ের বড্ড দরকার ছিল। তৃষ্ণায় কেমন গলা শুকিয়ে গিয়েছিল। টেনশনে, দুশ্চিন্তা আর অস্থিরতার জন্য মায়া এতক্ষণ যাবৎ ঠাউর করতে পারেনি। কিন্তু হৃদ কিভাবে টের পেল মায়ের তৃষ্ণা শুকিয়ে যাওয়া গলাটা সম্পর্কে? মায়ের জানা নেই, আর না জানতে চায়। তবে এই মুহূর্তে হৃদকে একটা ধন্যবাদ দিতে দরকার বলেই মায়া ছোট করে বলল, ধন্যবাদ। হৃদ হালকা ঝুঁকে সোফা টেবিলের উপর থেকে ফ্ল্যাটের চাবির রিংটা হাতে নিতে নিতে মায়ের মুখে ধন্যবাদ শব্দটা শুনল। তাতে হ্যাঁ বা না তেমন কিছুই বলল না সে, কেবল চাবির রিং হাতে একটা এক্সট্রা চাবি খুলে হাতে দিল, আর সেটা মায়ের দিকে এগিয়ে দিতে বলল, এটা তোমার, টেক দিস। বিষণ্ণে মায়া চমকিত চোখে হৃদের হাতের দিকে তাকিয়ে নিজের হাতের পানির গ্লাসটা টেবিলের উপর রেখে চাবিটা নিল। বড় সাইজের একটা চাবি কাঠি, সেটা উল্টে পাল্টে দেখে হৃদের উদ্দেশ্যে বলল, এটা কিসের চাবি? এই ফ্ল্যাটে তো এটা আমাকে দিচ্ছেন কেন? এটা দিয়ে আমি কি করব? এই চাবির গুরুত্ব মূল্যায়ন দুটোই ভবিষ্যতে বুঝতে পারবে তুমি, প্রয়োজন পড়বে তোমার। হৃদের সিরিয়াস কথাটাও মায়ের নিকট কেমন হেয়ালি ঠেকল। সে বুঝলো না বিষয়টা। ভবিষ্যতে মায়ের হৃদের ফ্ল্যাটের কি এমন প্রয়োজন পড়বে? আশ্চর্য! অনিচ্ছা সত্ত্বেও মায়া নিজের পরীক্ষার ফাইলের ভিতরে চাবিটা ঢুকিয়ে রাখল। আপাতত এই একটা চাবি নিয়ে হৃদের সঙ্গে কথা বাড়াতে চাইল না। একটা চাবি তো। সেটা আর কি এমন জিনিস? লোহার একটা ছোট পদার্থ, ফেলে দিলেই শেষ। হৃদের হাতে মায়ের জন্য আনা দ্বিতীয় উপরের বক্সটা সেটা আর দিল না, বরং অতি শর্তপণে পকেটে ঢুকিয়ে ফেললো। হঠাৎ মনে হওয়ার মতন করে তাড়াহুড়ো মায়া বলল, ভাইয়া প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দিন। আমি কোনো ডিলে